কেন্দ্রীয় ব্যাংক বা সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া আমরা কি বলছি, আরবিআই কে বলছি ভারতবর্ষের কেন্দ্রীয় ব্যাংক। তো এই আরবিআই কবে স্টার্ট হয়েছে, মানে এস্টাবলিশড হয়েছে আরবিআই কবে? আরবিআই কে আমরা এস্টাবলিশড হতে দেখছি, দেখো 1 এপ্রিল 1935 এ। 1 এপ্রিল 1935 এ আরবিআই অ্যাক্ট 1934 এর উপর বেস করে আমরা লক্ষ্য করছি হিলটন ইয়ং কমিশন বা রয়্যাল কমিশনের রেকমেন্ডেশনে আরবিআই কিন্তু সেট আপ হয়েছে। তাহলে আরবিআই এখান থেকে তিনটে কোশ্চেন বেরোতে পারে। এক হচ্ছে আরবিআই কবে এস্টাবলিশড হয়েছে, সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 1 এপ্রিল 1935 এ আরবিআই অ্যাক্ট 1934 এর উপর বেস করে এবং হিলটন ইয়ং কমিশন বা রয়্যাল কমিশনের রেকমেন্ডেশনে আমরা কিন্তু এই আরবিআই কে এস্টাবলিশড হতে দেখছি। তো আরবিআই যে টাইমে এস্টাবলিশড হয়েছিল, মানে সেট আপ হয়েছিল, এই সময় আমরা লক্ষ্য করছি আরবিআই এর হেডকোয়ার্টার কোথায় ছিল? আরবিআই এর হেডকোয়ার্টার ছিল কিন্তু কলকাতাতে, মানে তখন আমরা ক্যালকাটা বলতাম 1935 এবং 1937 এ অ্যাকচুয়ালি 1937 এ আমরা আরবিআই এর হেডকোয়ার্টার লক্ষ্য করছি কলকাতা থেকে ট্রান্সফার হয়ে কোথায় আসছে? বোম্বেতে। তখনকার বোম্বে, এখন হচ্ছে আমরা মুম্বাই বলছি। তাহলে ইনিশিয়ালি আরবিআই এর হেডকোয়ার্টার ছিল যে টাইমে আরবিআই এস্টাবলিশড হচ্ছে কলকাতাতে। তো এই আরবিআই কে আমরা ন্যাশনালাইজড হতে কবে দেখছি? ইনিশিয়ালি কিন্তু আমরা আরবিআই কে দেখছিলাম একটা প্রাইভেট শেয়ার হোল্ডিং কোম্পানি হিসাবে, মানে আরবিআই যখন সেট আপ হয়েছে বা আরবিআই যখন এস্টাবলিশড হয়েছে, আরবিআই কে আমরা ইনিশিয়াল স্টেজে প্রাইভেট শেয়ার হোল্ডিং কোম্পানি হিসাবে দেখছিলাম, যার ক্যাপিটাল ছিল ₹5 crore। মানে ওই 1935 এ দাঁড়িয়ে আমরা বলছি আরবিআই এর ক্যাপিটাল ছিল কত? ₹5 crore। এই দেখো বলেছি, it was established with a capital of ₹5 crore which comprise 5 lakh equity shares with its value of ₹100। তাহলে 5 লাখ ইকুইটি শেয়ার, প্রত্যেকটার ফেস ভ্যালু আমরা যদি লক্ষ্য করি 100 রুপিস করে, তাহলে টোটাল ক্যাপিটাল ইনিশিয়াল স্টেজে আরবিআই ছিল ₹5 crore। তো এই আরবিআই কে আমরা ন্যাশনালাইজড হতে কবে দেখছি? 1 জানুয়ারি 1949 এ গিয়ে। এই দেখো আরবিআই ন্যাশনালাইজড হচ্ছে 1 জানুয়ারি 1949 এ। তাহলে এখানে আরবিআই যদি এস্টাবলিশমেন্ট ইয়ার বলা হয় আরবিআই, আমরা বলছি 1 এপ্রিল 1935। আর আমাদের যদি বলা হয় আরবিআই ন্যাশনালাইজড কবে হয়েছে, তাহলে আমরা বলছি 1 জানুয়ারি 1949। দুটো কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট মাথায় রাখবে। আরবিআই দেখো হেডকোয়ার্টার আমরা বলেছি নেক্সট পয়েন্টে, আরবিআই হেডকোয়ার্টার হচ্ছে প্রেজেন্টলি কোথায়? মুম্বাইতে। তো ইনিশিয়ালি আরবিআই যে টাইমে এস্টাবলিশড হয়েছিল, আরবিআই এর গভর্নর কে ছিলেন? আরবিআই এর গভর্নর হিসেবে আমরা দেখছি অসবর্ন স্মিথ বা স্যার ওয়ে স্মিথ কে। এই যে স্যার ওয়ে স্মিথ বা স্যার অসবর্ন স্মিথ ছিলেন আরবিআই এর ফার্স্ট গভর্নর। আর আমাদের যদি বলা হয় আরবিআই বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার ফার্স্ট ইন্ডিয়ান অরিজিন গভর্নর কে ছিলেন? ফার্স্ট ইন্ডিয়ান অরিজিন গভর্নর যদি বলা হয় আরবিআই, তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে সিডি দেশমুখ। এই যে the first Indian governor of RBI was সিডি দেশমুখ। আর প্রেজেন্ট গভর্নর কে হচ্ছেন আরবিআই? প্রেজেন্ট গভর্নর হিসেবে আমরা দেখছি শক্তিকান্ত দাসকে। ইনি হচ্ছেন এই মুহূর্তে দাঁড়িয়ে আরবিআই এর গভর্নর, কিন্তু এই শক্তিকান্ত দাসই ইনি হচ্ছেন আরবিআই 25th গভর্নর। আরবিআই 25th গভর্নর হচ্ছেন বা প্রেজেন্ট গভর্নর হচ্ছেন স্যার, মানে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখছি শক্তিকান্ত দাসকে। দেখো নেক্সট আমরা যেটা আসবো যে ডিফারেন্ট ফাংশনস অফ আরবিআই, অর্থাৎ আরবিআই এর বিভিন্ন কার্যকারিতা যেগুলো আছে সেগুলো আমরা পয়েন্ট ওয়াইজ দেখব। ফাংশনস অফ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, ফার্স্ট পয়েন্ট যেটা হচ্ছে ইস্যু অফ ব্যাংক নোটস। ইস্যু অফ ব্যাংক নোটস, আরবিআই যে বিভিন্ন ফাংশনস গুলো আছে এগুলোকে আমরা পরপর দেখব। ফার্স্ট পয়েন্ট কি হচ্ছে? ইস্যু অফ ব্যাংক নোটস। আমরা লক্ষ্য করছি যে 1 রুপি নোট বাদ দিয়ে 1 রুপি নোট বাদ দিয়ে বাদ বাকি সমস্ত ডিনোমিনেশনের নোট কিন্তু ইস্যু করছে কে? বাদ বাকি সমস্ত ডিনোমিনেশনের নোট আমরা ইস্যু করতে দেখছি আরবিআই কে, শুধুমাত্র 1 রুপি নোট বাদ দিয়ে। মানে 1 রুপি নোটকে বাদ দিয়ে বাদ বাকি সমস্ত ডিনোমিনেশনের নোটে সিগনেচার থাকছে আরবিআই এর গভর্নরের।
আর 1 রুপি নোট ইস্যু করছে কে? 1 রুপি নোট ইস্যু করে থাকছে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, এবং এই 1 রুপি নোটে সিগনেচার থাকছে কার? ফিনান্স সেক্রেটারি। 1 রুপি নোটের ক্ষেত্রে আমরা সিগনেচার দেখছি ফিনান্স সেক্রেটারির, আর 1 রুপি নোট বাদ বাকি সমস্ত নোটে আমরা আরবিআই এর গভর্নরের সিগনেচার দেখছি, এবং ইস্যু করছে আরবিআই। ইস্যু করছে বললে 1 রুপি নোট বাদ দিয়ে বাদ বাকি সমস্ত ডিনোমিনেশনের নোট ইস্যু কে করছে? তাহলে আমরা বলবো আরবিআই। সিগনেচার থাকছে আরবিআই এর গভর্নরের। 1 রুপি নোট ইস্যু করছে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, সিগনেচার থাকছে ফিনান্স সেক্রেটারি। এবং আমাদের যখন বলা হচ্ছে যে বিভিন্ন ডিনোমিনেশনের যে নোট আছে বা বিভিন্ন ডিনোমিনেশনের যে কয়েন আছে, সেইগুলো আমরা ডিস্ট্রিবিউট হতে কার মাধ্যমে দেখছি? ইনক্লুডিং 1 রুপি নোট। 1 রুপি নোটকে ধরে বাদবাকি সমস্ত ডিনোমিনেশনের নোট বলো বা কয়েন বলো, এইগুলো যখন আমাদের ডিস্ট্রিবিউশন হওয়ার কথা বলছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি আরবিআই এর মাধ্যমে হচ্ছে। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট আমরা দেখো কি বলেছি, নাম্বার 2 পয়েন্ট বলেছি ব্যাংকার টু গভর্নমেন্ট। আরবিআই কে আমরা ইউনিয়ন গভর্নমেন্টের ব্যাংকার হিসেবে দেখছি। কেন দেখতে পাচ্ছি ইউনিয়ন গভর্নমেন্টের ব্যাংকার হিসেবে? কেন আমরা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াকে দেখছি? কারণ হিসেবে আমরা বলতে পারি যে ইউনিয়ন গভর্নমেন্টের যে ডিপোজিট গুলো, বিভিন্ন ধরনের যে ডিপোজিট, সেটা কার কাছে থাকছে? সেটা কিন্তু রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার কাছে থাকছে। এবং এর পাশাপাশি আমরা লক্ষ্য করছি ইউনিয়ন গভর্নমেন্টের হয়ে সমস্ত ধরনের ট্রানজাকশন করছে কিন্তু আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এছাড়াও যদি লক্ষ্য করি তাহলে দেখতে পারবো যে ইউনিয়ন গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট এদের যখন লোনের দরকার হবে, যখন এমার্জেন্সি কন্ডিশনে এদের লোনের দরকার হবে, সেই লোন প্রোভাইড করছে কিন্তু আরবিআই, ইউনিয়ন গভর্নমেন্ট বলো বা স্টেট গভর্নমেন্ট বলো। এর পাশাপাশি আমরা অনেক সময় লক্ষ্য করি আরবিআই কিন্তু ইউনিয়ন গভর্নমেন্টের এজেন্ট হিসাবে কাজ করে থাকে। তো কিভাবে এজেন্ট হিসাবে আরবিআই কে দেখতে পাচ্ছি ইউনিয়ন গভর্নমেন্টের কাজ করছে? তো ধরো সাপোজ ফর এক্সাম্পল গভর্নমেন্টের একটা বাজেটে ঘাটতি দেখা গেছে, বাজেটে ডেফিসিট দেখা গেছে, বাজেটে আমরা লক্ষ্য করছি এক্সপেন্ডিচারের পার্টটা রিসিপ্টের পার্টের থেকে অনেক বেশি হয়ে গেছে। তাহলে এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে গভর্নমেন্টের একটা ফান্ডের রিকোয়ারমেন্ট হচ্ছে। তাহলে গভর্নমেন্টকে দেখতে পাচ্ছি এরকম সিচুয়েশনে দাঁড়িয়ে ট্রেজারি বিল, মানে যেটাকে কিনা আমরা শর্ট টার্ম গভর্নমেন্ট সিকিউরিটি বলি, বা গভর্নমেন্ট সিকিউরিটি যেটাকে আমরা গিল্ট এজ মার্কেট বলি, লং টার্ম গভর্নমেন্ট সিকিউরিটি। তো এটা গভর্নমেন্ট ইস্যু করছে এবং ইস্যু করে আরবিআই কে দিচ্ছে। আরবিআই এক্ষেত্রে দাঁড়িয়ে গভর্নমেন্টের এজেন্ট হিসাবে এইগুলোকে মার্কেটে সেল করে গভর্নমেন্টের হয়ে কাজ করছে, মানে গভর্নমেন্টের এজেন্ট হিসেবে সোজা কথায় কাজ করছে। এগুলো গেল। এর পাশাপাশি এটাও আমরা লক্ষ্য করছি যে আরবিআই গভর্নর এবং ডেপুটি গভর্নর পোস্ট যারা হোল্ড করে থাকছেন, তারা কিন্তু গভর্নমেন্টের হয়ে বিভিন্ন ইন্টারন্যাশনাল যে অর্গানাইজেশনস গুলো আছে, যেমন ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, যেমন ওয়ার্ল্ড ব্যাংক বা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এই সমস্ত ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলোতে গভর্নমেন্টের হয়ে পার্টিসিপেট করে থাকছে আরবিআই গভর্নর বা ডেপুটি গভর্নর পোস্ট যারা হোল্ড করছে। তো এই সমস্ত কারণে আমরা সামগ্রিকভাবে বলে থাকছি যে আরবিআই হচ্ছে কি, আরবিআই কে আমরা বলে থাকছি হচ্ছে তোমার গভর্নমেন্টের এজেন্ট হিসেবে কাজ করছে বা গভর্নমেন্টের ব্যাংকার আমরা বলে থাকছি আরবিআই কে। তাহলে আমরা এখানে কয়েকটা পয়েন্ট, মোটামুটি 4-5টা পয়েন্ট মেনশন করলাম। আরেকবার রিপিট করছি কি কি বললাম। নাম্বার 1 যেটা বললাম, ইউনিয়ন গভর্নমেন্টের সমস্ত ধরনের ডিপোজিট থাকছে কার কাছে? আরবিআই এর কাছে। নাম্বার 2 পয়েন্ট যেটা বললাম, ইউনিয়ন গভর্নমেন্টের হয়ে ট্রানজাকশন করছে কে? আরবিআই। এছাড়াও আমরা পাশাপাশি দেখছি ইউনিয়ন গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের যখন ফান্ডের রিকোয়ারমেন্ট হচ্ছে, তখন আরবিআই কিন্তু এদের লোন প্রোভাইড করছে। নাম্বার 3 পয়েন্ট। নাম্বার 4 পয়েন্ট বললাম, আরবিআই কিন্তু গভর্নমেন্টের এজেন্ট হিসেবে কাজ করছে, গভর্নমেন্টের হয়ে মার্কেট থেকে ফান্ড কালেকশন করছে। নাম্বার 5 পয়েন্ট আমরা যেটা বললাম সেটা হচ্ছে আরবিআই গভর্নর এবং ডেপুটি গভর্নর এরা কিন্তু পার্টিসিপেট করছে, গভর্নর বা ডেপুটি গভর্নর যারা আছে তারা কিন্তু গভর্নমেন্টের হয়ে বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যেগুলো আছে, আইএমএফ বা ওয়ার্ল্ড ব্যাংক বা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক,
তো এই ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলোতে গভর্নমেন্টের হয়ে পার্টিসিপেট করে থাকছে। এই কারণগুলোর জন্যই আমরা আরবিআই কে গভর্নমেন্টের ব্যাংকার বলছি।